শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনার্স থার্ড ইয়ারে ম্যাডাম ওটা দেখেন কি আছে নাকি চালু আছে নাকি একটু উপরে না সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনার্স থার্ড ইয়ারের ইতিহাসের আফ্রিকার ইতিহাস আজকে হচ্ছে তোমাদের। আমি গত ক্লাসটা যে নিয়েছিলাম সেই ক্লাসটা আমি আসলে শেষ করতে পারিনি বৈদ্যুতিক গোলযোগের কারণে। গত ক্লাস আমি নিয়েছি 35 মিনিট, কিন্তু তোমরা হচ্ছে পেয়েছো 13 মিনিট, কারণ বাকি যে সময়টা আমি কথা বলেছি সেই সময়টা আসলে ইলেকট্রিসিটি ছিল না, যেহেতু ব্যাকে ক্যামেরা থাকে আমি বুঝতে পারিনি যে তোমরা যে দেখতে পাচ্ছ না। তো আজকে আমি সেই ক্লাসটাই আবার কন্টিনিউ করছি, বাকি যে বিষয়গুলো আমি আলোচনা করেছিলাম সেই ক্লাস সেটাই আবার বলছি। তো তোমাদের গত ক্লাসে অনুপনিবেশীকরণ নিয়ে আমি কথা বলছিলাম। তো অনুপনিবেশীকরণ কি সেটা আমি আগেই বলেছি, যে হচ্ছে কোনো অঞ্চলের উপর থেকে অনুপনিবেশীকরণ, আচ্ছা, বা ডিকলোনাইজেশন। আচ্ছা, আমি আগেই বলেছি যে কোনো অঞ্চলের উপর থেকে যখন কর্তৃত্বাধীন আরেকটি অঞ্চল সেই রাজনৈতিক কর্তৃত্ব এবং অর্থনৈতিক কর্তৃত্ব এই দুইটা কর্তৃত্ব যখন তুলে নেয় তখন সেখানে অনুপনিবেশীকরণ ঘটে। মানে যেখানে একটা দেশের উপনিবেশ স্থাপন করা হয়েছিল সেই উপনিবেশের উপর কিন্তু যে উপনিবেশ স্থাপন করলো সেই কলোনিয়াল পাওয়ারের কিন্তু রাজনৈতিক পাওয়ার থাকে এবং হচ্ছে অর্থনৈতিক পাওয়ার থাকে। আই মিন পলিটিক্যাল এবং হচ্ছে ইকোনমিক্যাল পাওয়ার দুটোই থাকে। তো দেখা যায় যে হচ্ছে যখন হচ্ছে অনুপনিবেশীকরণ ঘটে তখন মূলত এই দুইটা পাওয়ার যখন আসলে তারা তুলে নেয়, মানে উপনিবেশগুলো তুলে নেয়, উপনিবেশিক পাওয়ারগুলো তুলে নেয়, কলোনিয়াল পাওয়ারগুলো তুলে নেয়, তখন কিন্তু অনুপনিবেশীকরণ ঘটে। তো পটভূমি মোটামুটি আমি আলোচনা করেছিলাম। এখন আমি কারণগুলো একটু বলছি, মানে তখন প্রেক্ষাপটটা বলেছিলাম, এখন আমি কারণগুলো বলছি। অভ্যন্তরীণ জাতীয়তাবাদ সম্পর্কে তোমাদের সেদিনও আলোচনা করা হয়েছিল। অভ্যন্তরীণ জাতীয়তাবাদ, দেখো, ডিকলোনাইজেশনকে আমরা প্রথমত দুটি ভাগে ভাগ করি। একটা হচ্ছে অভ্যন্তরীণ কারণ, অভ্যন্তরীণ, আর একটা হচ্ছে বহিস্থ। অভ্যন্তরীণ যে বিষয়টা সেটা কি ছিল সেটা আমি আলোচনা করেছিলাম, তারপরও আবার একটু করছি। সেটা হচ্ছে এইটা ছিল যে হচ্ছে তোমার কোনো, যেহেতু আমরা আফ্রিকা নিয়ে কথা বলছি, তা আফ্রিকার সমাজ ব্যবস্থা কেমন ছিল, আফ্রিকার সমাজ ব্যবস্থা কেমন ছিল আমরা মোটামুটি সবাই জানি যে এটা ছিল একটা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। এই মহাদেশের অন্তর্গত যতগুলো দেশ ছিল 99% দেশই হচ্ছে গিয়ে আলোর দেখা পায়নি। এখন আলো বলতে আমি লাইটের কথা বোঝাচ্ছি না, আলো বলতে আমি সভ্যতার ছোঁয়ার কথা বলছি, যে সেই সভ্যতার ছোঁয়া তারা পায়নি। সভ্যতার ছোঁয়া যারা না পায় তারাই কিন্তু অন্ধকারে থাকে, আর এই সমস্ত কারণেই কিন্তু আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো। তো সেখানে গোত্র বিভক্ত সমাজ ব্যবস্থা ছিল একেবারেই কি বলে মূল ভিত্তি, তাদের সমাজ ব্যবস্থার মূল ভিত্তি ছিল গোত্র বিভাজন বা গোত্র বিভক্ত সমাজ ব্যবস্থা। এক একটা গোত্রে এক একজন গোত্রপতি হচ্ছে নির্বাচন করা হতো, যিনি বয়সে বড় হতেন এবং যিনি হচ্ছে শক্তিতেও মোটামুটি পারদর্শী থাকতেন, অথবা শক্তি না থাকলেও তাকে বয়োজ্যেষ্ঠ হতেই হবে। এরকম হচ্ছে একজন গোত্রপতি তার গোত্র পরিচালনা করতেন। এবং তখন যেহেতু আমরা যে সময়টার কথা বলছি সেই সময়টা মোটামুটি একেবারে আদিম যুগ থেকে উঠে আসছে মধ্যযুগের দিকে। তো তখন কিন্তু এই যে গোত্রবিভক্ত যে সমাজ ব্যবস্থায় গোত্রপতিদের প্রাধান্যর যে একটা লড়াই সেটা কিন্তু চলতে থাকে। আর এই যে গোত্রপতিদের প্রাধান্যের লড়াইয়ের কারণে গোত্রে গোত্রে খুব বেশিরভাগ সময় দেখা যায় যে হানাহানি কলহ এগুলো লেগেই থাকতো। এক গোত্র অন্য গোত্রকে শক্তি দিয়ে পরাজিত করত এবং একটা বিশৃঙ্খল পরিস্থিতি তখন সেখানে সৃষ্টি হতো। আর এই গোত্রপতিরা আবার তাদের শক্তি বৃদ্ধির জন্য কিন্তু যেই সমস্ত ইউরোপীয়রা এখানে কি বলে বাণিজ্যিক কারণে আসতো তাদের সাথে কিন্তু নানান ধরনের চুক্তি করত, তারা অস্ত্র নিত আর এরা হচ্ছে প্রাকৃতিক সম্পদ দিয়ে দিত। তো যাই হোক, এটা তোমাদের আজকের আলোচনার বিষয় না, সেজন্য আমি এটা নিয়ে ডিপ বলছি না। কিন্তু মূলত কি হলো, মূলত হচ্ছে যে এই যে গোত্র বিভক্ত সমাজ ব্যবস্থার মধ্যে যখন হচ্ছে ইউরোপীয়রা উপনিবেশ স্থাপন করলো তখন ইউরোপীয়দের নিজেদের
কার্যক্রম এই উপনিবেশগুলোতে পরিচালনা করার জন্য কিন্তু স্থানীয়দের সাহায্য দরকার ছিল। আর এই যে স্থানীয়দের সাহায্য যে দরকার ছিল, সে কারণে কিন্তু তারা উপনিবেশগুলোতে শিক্ষা ব্যবস্থা চালু করে। তো এই যে শিক্ষা ব্যবস্থা চালুর কারণে কিন্তু এই যে এখানকার লোকজন, আই মিন হচ্ছে তোমার আফ্রিকার অধিবাসী যারা, তারা কিন্তু শিক্ষিত হতে থাকে এবং বিশ্বের বিভিন্ন দেশ ও রাষ্ট্র, বিভিন্ন দেশের হচ্ছে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, অর্থনৈতিক অবস্থা ইত্যাদি সম্পর্কে জানতে পারে। আর এই জানার কারণে তারা কিন্তু বুঝতে পারে যে তারা আসলে কতটা পরাধীন হয়ে আছে। তারা যেহেতু এটা বুঝতে পারে, তখন তারা নিজেদের মধ্যে একটা একতার অভাব অনুভব করে, যে আমাদের মধ্যে একতা নাই বলেই কিন্তু আমরা এরকম অবস্থায় পৌঁছে গেছি। সুতরাং তারা যখন এই যে একত্রিত হতে শুরু করলো এবং তাদের মধ্যে যখন এই বোধটা জাগ্রত হলো যে হচ্ছে সংগঠিত আন্দোলনের মাধ্যমেই হচ্ছে গিয়ে আমাদের এই অবস্থার উন্নয়ন সম্ভব, যখন এই বোধটা তাদের মধ্যে জাগ্রত হলো, তখন কিন্তু জাতীয়তাবাদের সূচনা ঘটল। যদিও ব্রড আকারে হয়নি তখনও, মানে অনেক সম্প্রসারিত ওয়েতে হয়নি, কিন্তু হয়েছিল। আর সে কারণেই কিন্তু কি হলো যে হচ্ছে জাতীয়তাবাদের উন্মেষের সূচনা আর হচ্ছে ডিকলোনাইজেশনের শেষ ব্যাপারটা কিন্তু ডিকলোনাইজেশনের শুরু, এ দুটো কিন্তু মোটামুটি একই সাথে চলা শুরু করলো। তো এটা ছিল অভ্যন্তরীণ কারণ। এখন আমরা আসি বহিস্থ কারণ কি কি ছিল। বহিস্থ কারণগুলোতে আমি একটু হচ্ছে ইয়া করে আলোচনা করি। বহিস্থ কারণ বলতে বোঝা যাচ্ছে, আমি যে অভ্যন্তরীণ কারণের কথা বলেছি এটা হচ্ছে শুধু ছিল আফ্রিকার মধ্যবর্তী কারণ বা আফ্রিকার মধ্যে যে সমস্ত ঘটনাগুলো ঘটতো সেটা। আর বহিস্থ কারণ বলতে আফ্রিকার বাইরে যে বিষয়গুলো আফ্রিকানদেরকে বা এই যে উপনিবেশের অধিবাসীদেরকে উদ্বুদ্ধ করেছিল জাতীয়তাবাদী চেতনায় অথবা ডিকলোনাইজেশনের ব্যাপারে, সেই কারণগুলো একটু আলোচনা করছি। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ। ব্রিটিশ উপনিবেশ আমেরিকার 13টি রাজ্য 1773 সালে একযোগে স্বাধীনতা ঘোষণা করে। 1776 সালে তারা স্বাধীনতা লাভ করে। উপনিবেশের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত শ্রেণীর মধ্যে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের যে প্রভাব, একটা ইতিবাচক প্রভাব পড়েছিল। আমি কি বলছি? আমি বলছি যে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ 1773 সালে হচ্ছে 13টি রাজ্য একসাথে হচ্ছে গিয়ে স্বাধীনতা ঘোষণা করে। আর 1776 সালে তারা কিন্তু স্বাধীনতা লাভ করতে সমর্থ হয়। তো এই যে তারা যে স্বাধীনতা লাভ করতে সমর্থ হলো, উপনিবেশের আফ্রিকা আর কি, আফ্রিকাও তো একটা উপনিবেশ, তো আফ্রিকার হচ্ছে যে সমস্ত লোকজন তখন শিক্ষিত জনগোষ্ঠী হিসেবে তৈরি হয়েছিল, তারা যখন এটা জানতে পারলো, আই মিন যখন তারা পড়াশোনা করে যখন এটা বুঝলো যে হ্যাঁ আমেরিকায় এভাবে উপনিবেশগুলো স্বাধীন হয়েছে, তখন তাদের মধ্যে নিজেদের অঞ্চলকেও স্বাধীন করার প্রয়াস বা চেষ্টা জাগ্রত হলো। এবং তারাও হচ্ছে কি কিভাবে হচ্ছে স্বাধীনতা অর্জন করা যায়, সেই বিষয়ে তারাও হচ্ছে আরো বেশি আগ্রহী হলো। এরপর দেখো 1789 সালের ফরাসি বিপ্লব। আচ্ছা, 1789 সালের ফরাসি বিপ্লব তোমরা সবাই জানো, ফ্রেঞ্চ রেভলিউশন, যেটা যে হচ্ছে তোমার কি বলে যে ফ্রান্সে হচ্ছে তৃতীয় শ্রেণীর যে বিপ্লবটা হয়েছিল, বুর্জুয়া জনগোষ্ঠী যাদেরকে বলা হয়, বুর্জুয়া যারা ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, মানে তৃতীয় শ্রেণী, সমাজের তৃতীয় শ্রেণীর যে জনগণ ছিল, তারা যখন হচ্ছে সমাজের উপরস্থ দুই শ্রেণী, প্রথম এবং দ্বিতীয় শ্রেণী, মানে যাজক এবং অভিজাত সম্প্রদায় এবং হচ্ছে রাজারা, এদের বিরুদ্ধে যখন হচ্ছে তারা সোচ্চার হয়েছিল এবং হচ্ছে শেষ পর্যন্ত তারা হচ্ছে
কি বলে ফ্রান্সের যে রাজনৈতিক যে ব্যবস্থা ছিল সেইটার যে আমূল পরিবর্তন করতে সমর্থ হয়েছিল সেটা ছিল ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লবের ইতিহাস যখন হচ্ছে এই উপনিবেশের জনগণ, আফ্রিকার উপনিবেশের জনগণ যখন এটা জানলো, যখন তারা এটা জানলো, তখন তাদের মনে হলো যে হচ্ছে যখন ফরাসিরা পারলো, তৃতীয় শ্রেণী পারলো, তখন হচ্ছে অবশ্যই আমরাও পারবো। এই যে তাদের মধ্যে যে জাতীয়তাবাদের জাগরণ, এটা কিন্তু আসলে এক একটা ঘটনা থেকেই তাদের মধ্যে এসেছে এবং এটা অবশ্যই হচ্ছে শিক্ষিত যে জনগোষ্ঠী ছিল তাদের মধ্যেই প্রথম সূচনাটা হয়েছে। এরপর দেখো রুশ জাপান যুদ্ধ। 1904 সালে সংঘটিত রুশ জাপান যুদ্ধে জাপান জয়লাভ করে। দীর্ঘদিন পর্যন্ত উপনিবেশবাসীর ধারণা ছিল যে ইউরোপীয় দেশগুলোকে পরাজিত করা আসলে অসম্ভব, কিন্তু এই যুদ্ধে দেখা যায় যে জাপানের কাছে রাশিয়ার পরাজয়ের মধ্য দিয়ে সেই ধারণা উপনিবেশবাসীদের মধ্যে পাল্টে যায় যে উপনিবেশবাসীকে ইউরোপীয়দের পরাজিত করা যে আসলে অসম্ভব নয়, এই জিনিসটা রুশ জাপান যুদ্ধের মধ্য দিয়ে প্রমাণিত হয়ে যায়। রাশিয়ার পরাজয় এক্ষেত্রে একটা আফ্রিকার উপনিবেশগুলোর জন্য ইতিবাচক ভূমিকা রাখে, তাদের মধ্যে জাতীয়তাবাদ জাগরণে এবং তাদের মধ্যে মানসিক শক্তি অর্জনের ক্ষেত্রে। তো রুশ জাপান যুদ্ধ পরোক্ষভাবে কিন্তু হচ্ছে আফ্রিকার যে ডিকলোনাইজেশন হয় সেই ডিকলোনাইজেশনের জন্য খুব খুবই কাজে দেয়, এই জিনিসটাও কাজে দেয়। 1917 সালের বলশেভিক বিপ্লব। বলশেভিক বিপ্লব 1917 সালে পৃথিবীর ইতিহাসে প্রথম সমাজতান্ত্রিক বলশেভিক বিপ্লবের সাফল্য উপনিবেশবাসীর জন্য একটা চরম আবেদন তৈরি করে উপনিবেশবাসীর জন্য, এবং উপনিবেশবাসীকে উদ্বুদ্ধ করে তাদের উপনিবেশগুলোকে কিভাবে আসলে মুক্ত করা যায় বা স্বাধীন করা যায় সেই জায়গাটায় তাদেরকে নিয়ে আসে। তো এই যে উপনিবেশকে হচ্ছে স্বাধীন করার যে প্রচেষ্টা, সেটার পেছনে বলশেভিক বিপ্লব 1917 সালের বলশেভিক বিপ্লবও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখা যাচ্ছে কিনা বোর্ড নিচ পর্যন্ত? আই হোপ তোমরা দেখতে পারবা নিচেরটাও। 1941 সালের আটলান্টিক সনদ প্রদান। হ্যাঁ, আমার হাতের লেখা যথেষ্ট খারাপ বোর্ডে, এমনিতে এত খারাপ না। তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো সেটা হচ্ছে কমেন্টে বলে দিও, তাহলে আমি আবার কমেন্টে নিচে কমেন্ট করে দিব যে এটা আসলে এটা ছিল। 1941 সালে বিশ্ব রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজন ছিল আটলান্টিক সনদ। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্সের পক্ষ থেকে এই সনদ প্রদান করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্সের পক্ষ থেকে কিন্তু আটলান্টিক সনদ প্রদান করা হয়। এই সনদের 8টি ধারায় যুদ্ধ পরবর্তী উপনিবেশগুলোর অবস্থা কেমন হবে এবং এই উপনিবেশগুলো কিভাবে পরিচালিত হবে, উপনিবেশগুলো কাদের দ্বারা পরিচালিত হবে, এই ডিটেলস এখানে থাকে। মূলত রুজভেল্ট এবং চার্চিল কর্তৃক প্রণীত এই সনদ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব কেমন হবে সেই ধারণাই দেয়। তো এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তোমরা জানো যে 1939 সালে শুরু হয় এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে উপনিবেশগুলোর অবস্থা কিরূপ হবে এই আটলান্টিক সনদের মাধ্যমে সেটা স্পষ্ট হয়। এবং এই সনদে কিন্তু প্রচ্ছন্নভাবে পরোক্ষভাবে অন্তত উপনিবেশগুলোকে স্বাধীন করে দেওয়ার কথাই বলা হয়। তো আটলান্টিক সনদ প্রদান বা আটলান্টিক সনদ দেওয়ার পরে কিন্তু হচ্ছে উপনিবেশবাসী বা উপনিবেশগুলোতে আসলে স্বাধীনতার হিড়িক পড়ে যায়। পরবর্তী হচ্ছে সাম্রাজ্যবাদী শক্তিসমূহের দুর্বলতা। দেখা যাচ্ছে
সাম্রাজ্যবাদী শক্তিসমূহ দুর্বল করে। আমি লেখা শুরু করছি একদিকে গেছে আর যাই হোক, পুঁজিবাদের কারণে উত্থিত সমস্যার সমাধান হিসেবে উত্থিত সমস্যা, যে সমস্যাগুলো পুঁজিবাদের কারণে সৃষ্টি হয়েছিল, সেই সমস্যার সমাধানের কারণ হিসেবে কিন্তু এই উপনিবেশগুলো আসলে স্থাপন করা হয়েছিল। এই উপনিবেশগুলো স্থাপন করা হয়েছিল যে অর্থনৈতিক প্ল্যান প্রোগ্রামকে সামনে রেখে, সেইগুলো কিন্তু আস্তে আস্তে বা ধীরে ধীরে সেই জায়গাটা থেকে সরে আসতে শুরু করে। উপনিবেশগুলো থেকে যে উপনিবেশিক শক্তি বা কলোনিয়াল পাওয়ারগুলো যেভাবে লাভবান হতো, সেই কলোনিয়াল পাওয়ারগুলো কিন্তু সেভাবে আর লাভবান হতে পারছিল না। তো এই যে উপনিবেশ পরিচালনা করা বা উপনিবেশের সবকিছু ঠিকভাবে দেখভাল করা, এটা কিন্তু আসলে অর্থনীতির সাথেই জড়িত। কলোনিগুলো যেভাবে, কলোনিয়াল পাওয়ারগুলো যেভাবে হচ্ছে উপনিবেশ থেকে একসময় লাভবান হতো এবং তারা যেভাবে হচ্ছে উপনিবেশ থেকে হচ্ছে অর্থনৈতিক সুবিধাগুলো পেত, তো সেটা দেখা যায় যে এই প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই আসলে কমতে শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আসলে এই যে উপনিবেশিক শক্তিগুলো যুদ্ধ করতে যেয়ে তাদের হচ্ছে আসলে শক্তি কমে যায়, তাদের অর্থনৈতিক দিকটা দুর্বল হয়ে পড়ে। আর ওদিকে উপনিবেশগুলোতেও আসলে উপনিবেশগুলো থেকেও নেওয়ার মতন তাদের কাছে আর কিছু ছিল না। তো যে কারণে দেখা যায় যে তাদের উপনিবেশ পরিচালনা করা তখন একটা ব্যয়বহুল ব্যাপার হয়ে যায়। যে উপনিবেশ যে রাখবো আমি, সেই উপনিবেশকে তাহলে খাওয়ায় পড়ায় রাখতে হচ্ছে। আমি কি বুঝাতে পেরেছি? যে হচ্ছে উপনিবেশগুলো যখন, যেহেতু আমার আন্ডারে উপনিবেশ, সুতরাং আমি যখন উপনিবেশগুলোকে দেখভাল করতে পারবো তখনই তো উপনিবেশগুলো থাকবে। তো আমার যখন দেখভালের ক্ষমতাই থাকবে না, বা আমি যখন দেখভাল করতেই হচ্ছে গিয়ে টায়ার্ড হয়ে যাব, তখন কিন্তু উপনিবেশগুলো আমার ছেড়ে দিতেই আমি বাধ্য হব। তো ঠিক একইভাবে উপনিবেশগুলো কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আসলে সাম্রাজ্যবাদী যে শক্তিসমূহ, তাদের যে ক্ষমতা, এটা কমে যাওয়ার কারণে তারা কিন্তু ছেড়ে দেওয়ায় একমত হয় বা তারা ছেড়ে দিতে সমর্থ হয়। বিভিন্ন বহিঃশক্তির চাপের পাশাপাশি উপনিবেশিক দেশসমূহের জনগণ উপনিবেশ ছেড়ে দিতে চাপ। দেখো, একই হচ্ছে নিজেদের যে সমস্যা সেটা তো ছিলই, যে হচ্ছে সাম্রাজ্যবাদী শক্তিসমূহের অর্থনৈতিক দিকটা তখন হচ্ছে কি একদম নেতিয়ে পড়ছিল, এবং পাশাপাশি যে উপনিবেশের যে শিক্ষিত জনগোষ্ঠী যারা ছিল তারা কিন্তু হচ্ছে সেই পাশাপাশি উপনিবেশের শিক্ষিত জনগোষ্ঠী তারা কিন্তু অনেক দিন থেকেই চাচ্ছিল না যে উপনিবেশ এখানে থাকুক, তারাও স্বাধীন হতে চাচ্ছিল। তো দেখা যায় যে দুই পক্ষেরই আসলে এক পক্ষের উপনিবেশ ছেড়ে দেওয়া, আর একজনের জন্য সেটা স্বাধীনতা লাভের মতো। তো এই দুটো দিকই তখন বেশি অ্যাক্টিভ হয়েছিল, এবং সে কারণেই কিন্তু শেষ পর্যন্ত ডিকলোনাইজেশন শুরু হয় বা হতে বাধ্য হয়। আচ্ছা, এক্ষেত্রে জাতিসংঘের কি ভূমিকা ছিল এটা আমি জানি না আজকে শেষ করতে পারবো কিনা, তবে আমি করে চেষ্টা করছি আর কি। জাতিসংঘের ভূমিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের শান্তি স্থাপনের লক্ষ্যে 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এটা আমরা সবাই জানি। জাতিসংঘ হচ্ছে অনেকগুলো স্বাধীন দেশের সমন্বয়ে সংগঠিত একটি অরাজনৈতিক সংগঠন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যাদের কাজ করাই হচ্ছে মূল লক্ষ্য। জাতিসংঘ ডিকলোনাইজেশনকে ত্বরান্বিত করেছে, এতে কোনো সন্দেহ নেই। 1947 সালে জাতিসংঘ এই ব্যাপারে বেশি তৎপর হয় এবং পৃথিবীর বিভিন্ন দেশের স্বাধীনতা ফিরিয়ে দিতে হচ্ছে কলোনিয়াল পাওয়ারগুলোকে চাপ দিতে থাকে। তো এই যে কলোনিয়াল পাওয়ারগুলোকে চাপ দিতে থাকে, এটার আর একটা জিনিস হচ্ছে তাদের জাতিসংঘে একটা প্রস্তাব পাস হয়। প্রস্তাবটা আমি একটু পড়ে শোনাচ্ছি। ডিক্লারেশন অফ দ্য গ্র্যান্টিং অফ ইন্ডিপেন্ডেন্স টু দ্য কলোনিয়াল কান্ট্রিজ অ্যান্ড পিপল নামে একটা প্রস্তাব পাস হয়। এই প্রস্তাবটা জাতিসংঘে পাস হয়।
1960 সালের 14 ডিসেম্বর প্রস্তাবটি অনুমোদন লাভ করে। 1960 সালের 14 ডিসেম্বর প্রস্তাবটি অনুমোদন লাভ করে। কিন্তু এই 1960 সালের আগেই কিন্তু অনেক দেশ, আফ্রিকার অনেক দেশই স্বাধীনতা লাভ করেছিল, আমরা জানি। আচ্ছা, এই প্রস্তাবের মূল বক্তব্য কি ছিল? আচ্ছা, আমি একটু বলছি, এটা লিখছি না, তোমরা একটু খেয়াল করো। মানবাধিকার ও বিশ্ব শান্তি, এই প্রস্তাবের প্রথম এবং মূল বক্তব্য ছিল মানবাধিকার প্রতিষ্ঠা। যে বিশ্বের বিভিন্ন দেশে কলোনিয়াল পাওয়ারগুলোর কারণে কলোনিগুলোতে যে মানবাধিকার আসলে কি বলে ক্ষুণ্ণ হচ্ছিল, সেই মানবাধিকারকে ফিরিয়ে দেওয়া এবং হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, বিশ্বে একটা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু মূলত এই প্রস্তাব পাশ করা হয়। আর প্রস্তাবগুলোর মূল ছিল এটা। তারপরটা কি, দ্বিতীয় প্রস্তাবটা ছিল অনুপনিবেশীকরণ হতে তো হবেই, এবং এটা হতে হবে আরো দ্রুত গতিতে। মানে ডিকলোনাইজেশন যে করবে কলোনিয়াল পাওয়ারগুলো, সেগুলো একেবারে ঝিমিয়ে ঝিমিয়ে আস্তে ধীরে করলে হবে না, এটা অবশ্যই দ্রুততার সাথে করতে হবে। তৃতীয়ত, জাতিসংঘ ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর প্রতিটি পরিবেশে বসবাসরত জনগণকে স্বাধীনতার উপযোগী করে তুলতে হবে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে কলোনিয়াল যে পাওয়ারগুলো হচ্ছে কলোনি ছেড়ে দিবে, সেই কলোনি যে ছেড়ে দিবে একটা পর্যায়ে এসে সেই জনগণকে আসলে স্বাধীনতার জন্য উপযুক্ত করতে হবে। কারণ দীর্ঘদিন তাদের মধ্যে হচ্ছে পরাধীনতার যে একটা মানসিক অবস্থান কাজ করছিল, সেই পরাধীনতার মানসিক অবস্থানটাকে তাদের কাছে সহজ করে তুলতে হবে এবং তাদেরকে হচ্ছে স্বাধীনতাকামী, স্বাধীনতা দিলে তাদের কি ধরনের লাভ হবে এবং তারা কি অবস্থায় স্বাধীনতাটা উপভোগ করতে পারবে, সেই জিনিসগুলো হচ্ছে এই উপনিবেশিক রাষ্ট্রসমূহের মধ্যে বা উপনিবেশিক রাষ্ট্রগুলোর মধ্যে সেগুলো বিষয়ে আগে জানান দিতে হবে। মোট 3টি অঙ্গ সংগঠন ও বিশেষ কিছু কার্যাবলী সম্পাদনের মাধ্যমে জাতিসংঘ এই অনুপনিবেশীকরণের গতিকে ত্বরান্বিত করে। জাতিসংঘ যে কোন বিষয়গুলোর মাধ্যমে হচ্ছে অনুপনিবেশীকরণের গতিকে ত্বরান্বিত করে? ট্রান্সশিপ কাউন্সিল। আচ্ছা, ট্রান্সশিপ কাউন্সিল কি ছিল? ট্রান্সশিপ কাউন্সিল ছিল যে সমস্ত দেশগুলোর কলোনি রয়েছে তা জাতিসংঘ ট্রান্সশিপ কাউন্সিলের উপর অর্পণ করবে। আচ্ছা, কলোনিয়াল পাওয়ারগুলোর যেগুলো দেশের উপরে হচ্ছে কলোনি স্থাপন করেছিল বা উপনিবেশ স্থাপন করেছিল, সেই কলোনিগুলোকে জাতিসংঘের ট্রান্সশিপ কাউন্সিলের উপরে হস্তান্তর করবে এবং ওই সমস্ত দেশের মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয় এবং ওই দেশের যাতে হচ্ছে জনগণ স্বাধীনতার উপযোগী হয়ে গড়ে ওঠে, সেটা তদারকি করবে হচ্ছে জাতিসংঘ। আর জাতিসংঘ এই জন্য হচ্ছে দায়িত্ব দিবে হয়তো অন্য কোনো স্বাধীন দেশকে। আচ্ছা, উদাহরণ হিসেবে বলা যায় যে নামিবিয়া বা দক্ষিণ পশ্চিম আফ্রিকা ছিল জার্মানির উপনিবেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির কাছ থেকে নামিবিয়ার দায়িত্ব এই কমিটির উপর অর্পণ করা হয়। নামিবিয়ার দায়িত্ব কার উপর যায়? এই ট্রান্সশিপ কাউন্সিলের উপর, জাতিসংঘের ট্রান্সশিপ কাউন্সিলের উপর। তারপরে কি, অনুপনিবেশীকরণ সংক্রান্ত বিশেষ কমিটি। জাতিসংঘের সাধারণ পরিষদে অনুপনিবেশীকরণ সংক্রান্ত বিশেষ একটা কমিটি গঠিত হয় এবং সেই কমিটির কাজ হচ্ছে যে কিভাবে অনুপনিবেশীকরণ সংঘটিত হবে সেই জিনিসটা, এবং এই অনুপনিবেশীকরণ হলো যে জায়গাগুলোতে, সেগুলো ট্রান্সশিপ কাউন্সিলের আন্ডারে প্রদান করা। 1961 সালে এটি গঠিত হয় এবং ট্রান্সশিপ কাউন্সিলের কাজ তত্ত্বাবধানের জন্য মূলত এটা তৈরি হয়েছিল। নিরাপত্তা পরিষদের দায়িত্বের মধ্যে অনুপনিবেশীকরণ দায়িত্বটা এসে যায়। জাতীয় মুক্তি সংগ্রাম ও উপনিবেশবাসীদের মধ্যে সংঘাত ও সংঘর্ষের অবসান ঘটিয়ে নিরাপত্তা পরিষদ বিভিন্ন কার্য সম্পাদন করে। মানে যেহেতু একটা উপনিবেশ হুট করেই হচ্ছে কলোনিয়াল পাওয়ারগুলোর কাছ থেকে স্বাধীন হলো, তখন এই যে এদের মধ্যে উপনিবেশগুলোর মধ্যে একটা সংঘাত যাতে তৈরি তো হয়েছিলই, সেই সংঘাত যাতে আসলে অনেক বড় রকমের দাঙ্গা হাঙ্গামায় রূপ না নেয়, সেই বিষয়টা পর্যালোচনা করতে হচ্ছে এই নিরাপত্তা পরিষদ। অবরোধ আরোপ। জাতিসংঘ বিভিন্ন দেশের রাজনৈতিক কার্যকলাপের উপরে বা অর্থনৈতিক কার্যকলাপের উপরে অবরোধ আরোপের মাধ্যমে কিন্তু ডিকলোনাইজেশনের গতিকে ত্বরান্বিত করেছিল। বিশেষ মিশন প্রেরণ। বিশেষ মিশন প্রেরণ কি? যে জাতিসংঘের যে, আমি এগুলো আগে বলে নিই, তারপরে আমি পয়েন্টগুলো আবার লিখে দিই বলে নিই। আচ্ছা,
বিশেষ মিশন প্রেরণ কি, যে যে উপনিবেশগুলোতে হচ্ছে গিয়ে অনুপনিবেশীকরণ হচ্ছে সেই উপনিবেশগুলোতে যে একটা কি বলে একটা বিপর্যয় চলছিল সব দিক দিয়ে, রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক দিয়ে, সেইগুলোকে মনিটর করার জন্য জাতিসংঘ কি করেছে, জাতিসংঘ হচ্ছে বিশেষ মিশন প্রেরণ করত। এবং এই বিশেষ মিশন হচ্ছে উপনিবেশগুলোর উপরে যে উপনিবেশগুলোর জনগণ এবং উপনিবেশগুলোর হচ্ছে গিয়ে যে বর্তমান যে পাওয়ারগুলো থাকতো সেই পাওয়ারগুলো কি ধরনের অ্যাক্টিভিটিস করছে সেই ব্যাপারটা তারা হচ্ছে নজরে রাখতো। এবং উপনিবেশের নির্বাচন প্রদান করা এবং সেই নির্বাচনের তদারকি করাও হচ্ছে জাতিসংঘের মূল কাজের মধ্যে একটি ছিল। উপনিবেশে কারিগরি সাহায্য প্রদান করা, যেহেতু উপনিবেশগুলো হচ্ছে একদমই হচ্ছে নতুনভাবে অনুপনিবেশীকরণ হচ্ছে, সুতরাং এই অনুপনিবেশীকরণকৃত অঞ্চলের যে জনগণ যারা ছিল তারা কিন্তু আসলে সব দিক থেকেই মূলত পিছিয়ে ছিল। তাদের অবকাঠামোও ছিল একেবারে নিম্নমানের এবং তাদের নিজেদের যে দক্ষতা বা যোগ্যতার জায়গাটাও ছিল আরও নিচের দিকে। সুতরাং এই জায়গা দুটোকে ঠিক করার জন্য অনুপনিবেশীকরণকৃত অঞ্চলগুলোতে তারা হচ্ছে বিভিন্ন কারিগরি সহায়তা প্রদান করত। আফ্রিকায় অনুপনিবেশীকরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই শুরু হলেও মানে বিভিন্ন অঞ্চলে, বিশ্বের বিভিন্ন অঞ্চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই হচ্ছে গিয়ে অনুপনিবেশীকরণ শুরু হয়। তার বড় উদাহরণ হচ্ছে আমাদের ভারত। 1947 সালে হচ্ছে ভারতের উপর থেকে ভারতকে আর কি উপনিবেশ মুক্ত করা হয় বা ভারতের উপর থেকে উপনিবেশিক শাসন তুলে নেওয়া হয়। কিন্তু আফ্রিকায় কিন্তু শুরু হয় 50-এর দশকে এবং 60-এর দশকে আফ্রিকার অনেক বেশি স্বাধীন হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো তাদের উপনিবেশ নিয়ে নতুন পরিকল্পনা করে। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের ও ফ্রান্সের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ার কারণে মূলত এই যে উপনিবেশগুলো রাখবো কি রাখবো না এই ধরনের চিন্তাভাবনা মাথায় আসে এবং 1945 সাল পর্যন্ত টেনে হিসেবে এটা চললেও 1945 সালের পর সাম্রাজ্যবাদী শক্তিসমূহের অর্থনৈতিক শক্তি যখন কমে আসে তখন কিন্তু তারা হচ্ছে এই উপনিবেশ ছেড়ে দেওয়ার ব্যাপারে আগ্রহী হয়ে যায় এবং ফাইনালি তারা হচ্ছে উপনিবেশ ছেড়ে দিতে সমর্থ হয়। আমি এটা বলছি না যে কোন দেশ কবে হয়েছে, আমি একটু আফ্রিকায় অনুপনিবেশীকরণের ক্ষেত্রে জাতিসংঘের যে ভূমিকা সেটা একটু পয়েন্টগুলো একটু লিখে দিচ্ছি। জাতিসংঘের ভূমিকা এটা তো তোমরা দেখছোই। আচ্ছা আমি ছোট করে আমি আগেই আলোচনা করেছি, এখন আমি পয়েন্টগুলো লিখে দিচ্ছি। ট্রান্সশিপ কাউন্সিল গঠন,
খেয়াল করো, তোমাদের কিন্তু অনেক সময় শুধুমাত্র এইটার উপর কোশ্চেন আসে যে জাতিসংঘে অনুপনিবেশিকরণে জাতিসংঘের ভূমিকা কি তোমরা আলোচনা করো। যখন হচ্ছে তোমাদের এই ধরনের কোশ্চেন আসবে তখন কিন্তু তোমরা শুধু এই পয়েন্টগুলো লিখেই যদি হচ্ছে গিয়ে তোমরা চাইলে কিন্তু পুরো প্রশ্নের উত্তর করতে পারো, কারণ তোমাদের কোশ্চেনে মাত্র হচ্ছে 10 মার্কস, আর 10 মার্কসে এই পয়েন্টগুলো এলাবোরেট করলেই মোটামুটি হয়ে যায়। আর অবশ্যই বইয়ের সাথে সম্পর্ক রাখবে, বইয়ের সাথে সম্পর্ক না রাখলে ক্লাস আসলে তোমরা কতটুকু শোনো আমি জানি না, আমি যতটুকু জানি যে পরীক্ষার আগেই তোমরা শুধু পড়ো, তবে ক্লাসগুলো হচ্ছে গিয়ে যদি তোমরা কন্টিনিউ শোনো তাহলে কিন্তু তোমরা খুব উপকৃত হবে, কারণ সব গাইড বইতে কিন্তু তোমরা এভাবে গোছানো পাবে না, ইভেন তোমরা মেন বইতেও এভাবে গোছানো পাবে না। আমি যেভাবে হচ্ছে আফ্রিকার ইতিহাস পড়াতে পারি, বিকজ আফ্রিকার ইতিহাসের উপর আমার কিছু স্টুডেন্ট লাইফের নোট করা আছে, যে কারণে আমি এটা একটু ভালোভাবেই করাতে পারি। তো তোমরা যদি আসলে ক্লাসগুলো শোনো তাহলে উপকৃত হবে। আর বোর্ডে আমি পুরো পয়েন্টগুলো লিখে দিয়েছি, তোমরা হচ্ছে গিয়ে স্ক্রিনশট দিও, এটা নিজেরা লিখে নিতে পারো, আর পরে মেইন বইয়ের সাথে মিলিয়ে অথবা হচ্ছে তোমরা গাইড বইয়ের সাথে মিলিয়ে, যেটা তোমাদের সুবিধা আর কি। দুই একটা আমরা যেটা করতাম যে কয়েকটা মেইন বই একসাথে নিতাম অনেক রাইটারের, তো নিয়ে সেগুলো দিয়ে হচ্ছে একটা শর্ট আউট করে একটা নোট দাঁড় করাতাম। তো তোমরা অত কষ্ট করতে না চাইলেও 2টা বই নিও আর একটা গাইড নিও, 3টা মূলত নিয়ে এগুলো দিয়ে একটা নোট রেডি করে ফেলো। আরেকটা জিনিস হচ্ছে আমি যে ক্লাসের শুরুতেই সাধারণত বলে থাকি যে হচ্ছে তোমাদের যে স্বাস্থ্যবিধির কথা সরকারিভাবে বলা হয় সেটা মেনে চলার কথা, এবং এটা আমাদের উপরে হচ্ছে নির্দেশও আছে যেন আমরা ক্লাসের শুরুতে এবং শেষে 2 মিনিট করে অন্তত হচ্ছে গিয়ে স্বাস্থ্যবিধির কথা বলি বা সরকারি বিধিনিষেধের কথা বলি, তোমাদেরকে যাতে একটু আমরা আসলে ওয়ার্ম আপ করতে পারি। তো তোমাদেরকে ওয়ার্ম আপ করার জন্য তো আসলে আমাদের সেই যে অ্যাক্টিভিটিস দরকার সেটা তো আমরা করতে পারি না, শুধু আমরা কথা দিয়ে তোমাদের যেটা বলতে পারি সেটা হচ্ছে এটা যে তোমরা একদমই ঘরে বসে বসে থাকবে না, আই মিন শুয়ে বসে থাকতে থাকতে কিন্তু তোমাদের শরীরে নানান ধরনের ফিজিক্যাল প্রবলেম তৈরি হবে। তো এই ফিজিক্যাল প্রবলেম যাতে না হয় সেজন্য কিন্তু তোমরা কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারো, তারপরে বাসার সামনেই একটু দৌড়াদৌড়ি করতে পারো, খেলাধুলা করতে পারো, ইনডোর গেমস আউটডোর গেমস যেটা আর কি স্বাস্থ্যবিধি মনে করা সম্ভব সেটা করতে পারো। পাশাপাশি তোমরা এটা করতে পারো যে হচ্ছে এই করোনাকালীন পরিস্থিতিতে কিছু টেকনোলজি রিলেটেড কিছু কাজ শিখে ফেলতে পারো, তারপরে যাতে তোমাদের স্কিল ডেভেলপমেন্ট হয় এই ধরনের কাজ করতে পারো। অনলাইনে অনেক রকমের প্রোগ্রামিং শেখানো হয়, তারপরে হচ্ছে অনেক রকমের টেকনোলজির অনেক ইউটিউবে অনেক বেশি আছে, ওটাকে কী বলে টিউটোরিয়াল আছে, ওগুলো দেখেও হচ্ছে তোমরা টেকনোলজিতে এক্সপার্ট হয়ে যেতে পারো। তারপরে মন চাঙ্গা রাখার জন্য গান, কবিতা, গল্পের বই এগুলো সবসময় শোনা, গান শোনা, তারপরে গল্পের বই পড়া, কবিতা আবৃত্তি করা, শুনতেও পারো, পড়তেও পারো। এগুলো করে কিন্তু তোমরা আসলে নিজেদেরকে অ্যাক্টিভ রাখতে পারো। তোমরা যদি হচ্ছে ইনঅ্যাক্টিভ হয়ে যাও তাহলে তোমাদের ব্রেইন কিন্তু আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেবে, আর পরে যখন কলেজ খুলে যাবে তখন কিন্তু তোমরা আসলে এই রানিং একটা সিচুয়েশনের সাথে তোমরা যে ঝিমিয়ে গেছো, ইনঅ্যাক্টিভ হয়ে গেছো, তোমরা কিন্তু তাল মেলাতে পারবে না। আর অবশ্যই পড়াশোনার সাথেই থাকো, কারণ হচ্ছে পরিস্থিতি কিন্তু সবসময় এমন থাকবে না, আমরা সবাই সেটাই আশা করি। আল্লাহ দিলে পরিস্থিতি যখন চেঞ্জ হবে তোমাদের কিন্তু পরীক্ষা, ক্লাস সব কিন্তু আগের মতন শুরু হয়ে যাবে। সুতরাং আমরা চাই যে তোমরা হচ্ছে আমাদের সাথে থাকো এবং নিজেদের শরীর ও মনকে সবসময় ফ্রেশ রাখো, চাঙ্গা রাখো। আমাদের জন্য দোয়া করো, তোমরা নিজেরাও ভালো রাখো, বাইরে গেলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে যাবে, আর ভালো থেকো। ধন্যবাদ।